আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটির ইউজি কোর্সে ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা এই মেরিট লিস্টগুলি কোথা থেকে দেখবে এবং এই মেরিট লিস্টগুলি বেরোনোর পর তোমাদের কিভাবে ভর্তি না হবে এবং এর জন্য তোমাদের কি কি করতে হবে, এবং তোমরা যদি হোস্টেলে যদি ভর্তি নিতে চাও তাহলে তোমাদের কি কি করতে হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তো প্রথমে আমরা জেনে নেবো যে মেরিট লিস্টগুলি তোমরা কোথা থেকে দেখবে। তো মেরিট লিস্টগুলি দেখার জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো যাদবপুর ইউনিভার্সিটি.in। এই বলে সার্চ করে তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা নোটিফিকেশনের একটি সেকশন পাবে এবং এখানে তোমরা অপশন পাবে ভিউ অল নোটিফিকেশন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে নোটিফিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে এবং এই নোটিফিকেশনের সেকশন থেকেই তোমাদের ইউজি কোর্সে ভর্তির জন্য যে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল, ফর্ম ফিল আপ করার সময় যে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনগুলো খুঁজে নিতে হবে। তো তোমরা যদি বিএসসি কোর্সগুলি যদি মেরিট লিস্ট দেখতে চাও, অর্থাৎ সায়েন্সের বিষয়গুলি যদি মেরিট লিস্ট দেখতে চাও, তাহলে তোমাদের বিএসসি কোর্সে ভর্তির জন্য যে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল সেটা তোমাকে খুঁজে নিতে হবে। আর তোমরা যদি বিএ কোর্সগুলি যদি মেরিট লিস্ট দেখতে চাও, অর্থাৎ আর্টসের বিষয়গুলি যদি মেরিট লিস্ট দেখতে চাও, তাহলে তোমাদের বিএ কোর্সগুলির ভর্তির জন্য যে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনগুলো খুঁজে নিতে হবে। তো এই নোটিফিকেশন তোমাদের এই পেজ থেকে খুঁজে নিতে হবে, অথবা তোমাদের নিচে পেজ আছে নেক্সট পেজে গিয়েও তোমরা এই অপশনটাকে খুঁজে নিতে হবে। তো যেখানেই তোমরা তোমাদের বিএসসি বা বি এর অপশনটা পাবে সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে যে সমস্ত বিষয়গুলির মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি তোমাদের এখানে শো করবে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন তোমাদের কেবলমাত্র কিছু সংখ্যক বিষয়েরই মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। বাকি যে সমস্ত বিষয়গুলির মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি সেই সমস্ত বিষয়েরও মেরিট লিস্ট তোমাদের খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। তখন তোমরা সেই সমস্ত বিষয়গুলিরও মেরিট লিস্ট একই রকম পদ্ধতিতে দেখে নিতে পারবে। তো মেরিট লিস্টগুলি দেখার জন্য তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা দেখতে চাইছো সেই বিষয়ের উপর তোমাকে সিম্পলি ট্যাপ করতে হবে। তো আমরা যে কোনো একটাতে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম ভাবে মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে বা মেরিট লিস্টের পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো মেরিট লিস্টটাকে ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে তোমাদের বোর্ড হিসাবে এবং ক্যাটাগরি হিসাবে আলাদা আলাদা এখানে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে তোমাদের আদার বোর্ডের জেনারেল মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো এখানে আদার বোর্ড মানে কি? তো আদার বোর্ড মানে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 12টা পড়াশোনা করেনি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ব্যতীত অন্য যে কোনো বোর্ড থেকে ক্লাস 12টা পড়াশোনা করেছে, যেমন আইসিএসসি, সিবিএসসি বা আরো অন্য যে কোনো বোর্ড থেকে ক্লাস 12টা পড়াশোনা করেছে, তাদের জেনারেল লিস্ট প্রথমে দেওয়া হয়েছে। তারপরে একই রকম ভাবে তোমরা যদি পেজখানি স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে আদার বোর্ডের এসসি লিস্ট দেওয়া হয়েছে, তারপরে আদার বোর্ডের এসটি লিস্ট দেওয়া হয়েছে, আদার বোর্ডের ওবিসি লিস্ট, আদার বোর্ডের ইডাব্লিউএস লিস্ট দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা ক্লাস 12 পড়াশোনা করেছে তাদের এখানে জেনারেল লিস্ট দেওয়া হয়েছে। তারপরে একই রকম ভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি তোমরা এখানে দেখো, তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তারপরে এসসি লিস্ট দেওয়া হয়েছে, তারপরে এখানে এসটি, ওবিসি, একই রকম ভাবে তোমাদের এখানে ইডাব্লিউএস সমস্ত লিস্ট এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে তোমাদের পিডি ক্যাটাগরি লিস্ট দেওয়া হয়েছে। তো পিডি ক্যাটাগরিতে কম্বাইন লিস্ট দেওয়া হয়েছে, আদার বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড সকলের নাম তোমাদের একটাই লিস্টে এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হবে সেই বোর্ডের লিস্ট থেকে তোমাদের নামটাকে চেক করে নিতে হবে এবং এই লিস্টে তোমরা একদিকে এধারে সিরিয়াল নাম্বার পাবে, তারপরে এখানে তোমরা রোল নাম্বার পাবে, তারপরে এখানে তোমরা নাম পাবে, তারপরে এখানে তোমাদের মার্কস, স্কোর ইত্যাদি বিষয় তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদের প্রথমে তোমার রোল নাম্বারটা মিলিয়ে নিতে হবে, কারণ একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে। তাই তোমাদের এখানে রোল নাম্বার দেখে নেবে এবং এখান থেকে তোমাদের নামগুলিকে চেক করে নেবে। তো এই সমস্ত মেট্রিক্সগুলি যদি তোমাদের নাম থাকে তাহলে এরপর তোমাদের কি কি করতে হবে এবার আমরা জেনে নেবো যে মেরিট লিস্টগুলি বেরোনোর পর তোমাদের এখানে কিভাবে ভর্তি না হবে। তো মেরিট লিস্টগুলি বেরোনোর পর তোমাদের এখানে অফলাইন কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি না হবে, অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট বিষয়ের ভর্তির জন্য একটি নির্দিষ্ট ডেট, টাইম এবং নির্দিষ্ট ভেন্যু দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট বিষয়ের ভর্তির জন্য সেই নির্দিষ্ট ডেটের নির্দিষ্ট টাইম পিরিয়ডে সেই নির্দিষ্ট ভেন্যুতে তোমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা নিয়ে তোমাকে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমাদের কাউন্সিলিং করানো হবে এবং সেই কাউন্সিলিং এর মাধ্যমে যদি তুমি সিলেক্ট হও তাহলে তখন তোমার যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এইভাবে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো তোমাদের এই কাউন্সিলিংগুলি কিভাবে করানো হবে? তো এখানে তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য একটি নির্দিষ্ট সিট সংখ্যা আছে এবং সেই নির্দিষ্ট সিট সংখ্যাটি আবার বোর্ড হিসাবে এবং ক্যাটাগরি হিসাবে আলাদা আলাদাভাবে বিভক্ত করা আছে। অর্থাৎ তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি এরকম ভাবে টোটাল সিট সংখ্যাটি বিভক্ত করা আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য কতগুলি সিট হবে, আদার বোর্ডের স্টুডেন্টদের জন্য কতগুলি করে সিট হবে, এরকম ভাবে বিভক্ত করা আছে। এবং তোমাদের যে ক্যাটাগরিতে যে বোর্ডে যতগুলি সিট সংখ্যা আছে সেই ক্যাটাগরির সেই বোর্ডের সেই সংখ্যক সিটটি ভর্তি করার
করার জন্য তোমাদের যে এখানে বোর্ড হিসাবে এবং ক্যাটাগরি হিসাবে যে লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই লিস্ট থেকেই সেই সিট সংখ্যাগুলিকে ভর্তি করা হবে। অর্থাৎ ধরো তোমাদের আদার বোর্ডের ধরো জেনারেল ক্যাটাগরিতে ধরো 10টি সিট আছে, তাহলে তোমাদের আদার বোর্ডের জেনারেল ক্যাটাগরির সিট ভর্তি করার জন্য এই যে আদার বোর্ডের যে জেনারেলের যে লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্ট থেকেই তোমাদের আদার বোর্ডের জেনারেল ক্যাটাগরি লিস্টটা ভর্তি করা হবে। একই রকম ভাবে ধরো আদার বোর্ডের এসটির ধরো 5টি সিট আছে, তাই সেক্ষেত্রে তোমাদের যে এখানে যে আদার বোর্ডের যে এসটির যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্ট থেকে তোমাদের এখানে আদার বোর্ডের যে এসটির যে স্টুডেন্ট আছে 5টা স্টুডেন্ট, সেই 5টা স্টুডেন্ট তোমাদের এখানে ভর্তি না হবে। এরকম ভাবে একই রকম ভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জেনারেল ক্যাটাগরি যতগুলি সিট আছে সেইগুলিও সেরকম ভাবে ভর্তি না হবে। তো কিভাবে ভর্তি না হবে, তো ভর্তি তোমাদের এখানে যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং হিসাবে তোমার পরপর সুযোগ দেওয়া হবে। তো কাউন্সিলিংটা কিভাবে করা হবে, তো তোমাদের এখানে যে ক্যাটাগরির তোমাদের যে বোর্ডের স্টুডেন্টদের ভর্তি না হবে সেই লিস্ট থেকে প্রথম থেকে ডাকা হবে নাম এক এক করে। প্রথমে ধরো এককে ডাকা হলো, এককে যখন তাকে ডাকা হবে তখন যখন তার নামে অ্যানাউন্সমেন্ট করা হবে তখন তাকে সেখানে রেসপন্স করতে হবে, উপস্থিত হতে হবে, এবং তখন যদি সে উপস্থিত হয় তাহলে তখন তাকে ভেরিফাই করা হবে, দেখা হবে যে যাকে ডাকা হয়েছে সে কি জেনুইন ব্যক্তি সেই কেনা দেখা হবে। প্রথমে দেখার পর তোমার যত প্রকারের অরিজিনাল ডকুমেন্টগুলি আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে, এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট চেক করার পর যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে তোমাকে সেই কোর্সে ভর্তির জন্য সিট অফার করা বলা হবে যে তুমি কি এই কোর্সে ভর্তি নিতে চাও। তখন যদি তুমি ভর্তি নিতে চাও তাহলে তোমাকে সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে পেমেন্ট করতে বলা হবে। তখন তুমি যদি সেই অ্যাডমিশন ফিটা পেমেন্ট করে দাও তাহলে তোমার সেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, এবং তুমি এই অ্যাডমিশন ফিটা অনলাইন বা অফলাইন যে কোনো মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তারপরে তুমি যত প্রকার যে অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে গিয়েছিলে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টের এক কপি করে জেরক্স কপি তোমার সেখানে জমা নিয়ে নেওয়া হবে, এবং এইভাবেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই প্রক্রিয়া তোমার পরপর চলতে থাকবে, প্রথমে একের হবে, তারপরে 2কে ডাকা হবে, 3কে ডাকা হবে, 4কে ডাকা হবে, এরকম ভাবে পরপর নাম ডাকা হবে যতক্ষণ না পর্যন্ত ওই ক্যাটাগরিতে যতগুলি সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা ভর্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরপর ডাকা হবে। এবং এই নামগুলি ডাকার সময় যদি কোনো ক্যান্ডিডেটের নাম যদি ডাকা হয় এবং তখন যদি সে সেখানে যদি উপস্থিত না থাকে তাহলে তার পরবর্তী যে র্যাঙ্কের যে স্টুডেন্ট থাকবে তাকে কাউন্সিলিং এ ডেকে নেওয়া হবে এবং তাকে এখানে ভর্তি নেওয়া হবে। তাই যখন তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা চলবে তোমাকে একাগ্রতার সঙ্গে শুনতে হবে। যদি কোনো কারণবশত তোমার যদি কাউন্সিলিং এর নাম যদি পার হয়ে যায় তাহলে পরবর্তী সময়ে তোমার এখানে ভর্তি হতে অসুবিধা হতে পারে, এমনকি তুমি ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারো। তাই যখন কাউন্সিলিং প্রক্রিয়াটা চলবে তোমাকে একাগ্রতার সঙ্গে তোমাকে শুনতে হবে। যদি সিট ভর্তি হয়ে যায় তার পরবর্তী সময় তোমার র্যাঙ্ক আগে থাকলেও তুমি কোনো কারণবশত তুমি ভর্তি নিতে পারবে না। তো এইভাবে তোমাদের প্রক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিট ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরপর সেই বোর্ডের সেই ক্যাটাগরির স্টুডেন্টদের ডাকা হবে এবং সেখানে ভর্তি নেওয়া হবে। তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের কোন বিষয়ের কোন ক্যাটাগরিতে কোন বোর্ডের স্টুডেন্টদের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো তোমাদের যে সায়েন্সের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির সিট বিভাজনের তোমাদের একটি নোটিশ তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি বিএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বিএসসির কোর্সটাকে ওপেন করে তোমরা এখানে পেয়ে যাবে সিট ডিস্ট্রিবিউশনের একটা অপশন পেয়ে যাবে। সেখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে সাবজেক্ট হিসাবে তোমাদের এখানে টোটাল কতগুলি সিট আছে, তারপরে সেই সিটটা কোন বোর্ডের স্টুডেন্টদের জন্য ক্যাটাগরি হিসাবে কত করে বিভক্ত করা আছে, এরকম ভাবে সমস্ত বিষয় তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের যে আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত অর্থাৎ বিয়ের বিষয়গুলির জন্য কত করে সিট সংখ্যা আছে সেগুলি তোমরা কোথায় পাবে, তো সেগুলি তোমরা তোমাদের যে আর্টসের যে সেকশন আছে সেটাকে ওপেন করবে, সেখানেও তোমাদের এখানে সিট ডিস্ট্রিবিউশন বলে দেওয়া থাকবে, সেটাকে ওপেন করলে সেখানে তোমরা সেই সমস্ত বিষয়গুলি দেখতে পাবে। যদি এরকম যদি সিট ডিস্ট্রিবিউশন যদি তোমাদের ওই ওয়েবসাইটে যদি না দেওয়া থাকে তাহলে তোমরা দেখবে যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টের প্রথম 2-3 পাতায় কিছু গাইডলাইন বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশনের মধ্যে কোনো এক জায়গায় তোমাদের সেই সিট সংখ্যা মেনশন অবশ্যই করা থাকবে, তো সেখান থেকে তোমাকে সেই সিট সংখ্যাগুলিকে দেখে নিতে হবে। এবার আমরা জেনে নেব যে ভর্তির জন্য তোমার কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে, অর্থাৎ ভর্তির কাউন্সিলিং এর সময় তোমাকে কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলি তোমরা কোথা থেকে পাবে, তো সেগুলি তোমাদের এখানেই তোমাদের একটি করে নোটিফিকেশন দেওয়া আছে যে অ্যাডমিশন নোটিফিকেশন, এগুলিকেই তোমাদের ডাউনলোড করে নিতে হবে বা ওপেন করে নিতে হবে, এবং সেখানেই তোমাদের ডকুমেন্ট কি লাগবে এবং অ্যাডমিশন ফি কত লাগবে এবং আরো অন্যান্য যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। এবং বিয়ের যে সমস্ত কোর্সগুলি আছে তাদের জন্য তোমরা তাদের পেজটাকে ওপেন করলে একই রকম ভাবে তোমরা এখানে অ্যাডমিশন নোটিফিকেশন পাবে, এবং সেখানেও তোমাদের আর্টসের বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের কি ডকুমেন্ট লাগবে, কত অ্যাডমিশন ফি লাগবে এবং কবে তোমাদের কাউন্সিলিং হবে ইত্যাদি যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। যদি আর্টসের বিষয়গুলির জন্য এরকম যদি আলাদা কোনো যদি নোটিফিকেশন না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের সেখানে যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হবে সেই মেরিট লিস্টগুলি দেখবে প্রথম 2-3 পাতায় কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন দেওয়া আছে, সেখানে তোমরা সেই বিষয়ের জন্য
কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং কবে হবে, ক টাকা নিয়ে যেতে হবে, সমস্ত কিছু ইনফরমেশন সেই নোটিফিকেশনে দেওয়া থাকবে। তো এবার আমরা জেনে নেব যে তোমাদের অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো অ্যাডমিশনের জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজনে পড়বে, অর্থাৎ কাউন্সিলিং এর সময় তোমাকে যে সমস্ত ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেগুলি হচ্ছে, প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট কপি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো যারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফর্ম ফিল আপ করার সময় ডাউনলোড করনি, তারা তোমরা যে পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেই পোর্টালে প্রথমে চলে যাবে। তোমরা যদি বিএর বিষয়গুলির জন্য যদি আবেদন করে থাকো তাহলে তোমরা বিএর পোর্টালে যাবে, যদি তোমরা বিএসসির বিষয়গুলিতে যদি আবেদন করে থাকো তাহলে বিএসসির পোর্টালে যাবে, এবং সেখানে তোমরা একটি লগ ইন সেকশন পাবে, এবং সেই লগ ইনে তোমরা ট্যাপ করবে। ট্যাপ করার পর তোমাদের সেখানে একটি বক্স ওপেন হবে, এবং সেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছিলে, সেখানে তোমরা পুট করে লগ ইন করবে। লগ ইন করলেই তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে তোমাকে কাউন্সিলিং এর দিনে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাকে কি লাগবে, তার সঙ্গে তোমাকে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাকে লাগবে, সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের ক্লাস 10 অর্থাৎ হচ্ছে মাধ্যমিক এবং হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 এর তোমাদের যে মার্কশিট আছে, সেই মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং যে সার্টিফিকেট আছে, এই সমস্ত সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে যদি তোমরা কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ এসসি, এসটি, পিডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ, বা ওবিসি বা ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরির যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেই সমস্ত সার্টিফিকেট গুলি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের কি লাগবে, তার সঙ্গে তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়েছিল, তাদের জন্য যে অ্যাডমিট কার্ডগুলি দেওয়া হয়েছিল, সেই অ্যাডমিট কার্ডগুলিও সঙ্গে করে নিয়ে যেতে হবে। যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়নি, সেই সমস্ত বিষয়গুলির জন্য অ্যাডমিট কার্ড লাগবে না। তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের এক কপি করে জেরক্স কপি সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি ছাড়াও যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে, তাদের জন্য আরো একটি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে। তো কেবলমাত্র ওবিসিদের জন্য যে অতিরিক্ত ডকুমেন্ট লাগবে, সেটা কি লাগবে, তো সেটা হচ্ছে তোমাকে একটি নন ক্রিমিনাল সার্টিফিকেট অর্থাৎ এনসিএল সার্টিফিকেট তোমাকে লাগবে। তো এই এনসিএল সার্টিফিকেটটা তোমাদের 19 জুন 2025 এর আগে তৈরি হওয়া হলে হবে না, 19 জুন 2025 এর পরে তৈরি হওয়া এনসিএল সার্টিফিকেট তোমাদের লাগবে যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য। তো এই সার্টিফিকেট তোমরা কোথায় পাবে, তো তোমাদের যে অথরিটি আছে, তোমাদের যে এসডিও বা বিডিও অফিস আছে, যেখানে তোমাদের এই সমস্ত সার্টিফিকেটগুলি তৈরি করা হয়, সেখানে তোমাকে যেতে হবে এবং সেখান থেকে তৈরি করিয়ে নিতে হবে। কি পদ্ধতি আছে, তো এখানে তোমাদের এলাকা ভিত্তিক আলাদা আলাদা পদ্ধতি হতে পারে। তো মূল যে পদ্ধতি হচ্ছে, সেখানে তোমার একটি ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হয়, সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হয়, এবং সেখানে তোমার যে অথরিটি থাকে, উপযুক্ত অথরিটি, তিনি সেখানে সিল করে দিবেন, সিগনেচার করে দিবেন, এবং সেটাই হবে তোমার এনসিএল সার্টিফিকেট, এবং সেটাই তোমাকে আনতে হবে কাউন্সিলিং এর দিনে যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য। এবং এখানে একটি পিডি ক্যাটাগরিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে, অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হবে, তো এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট কেবলমাত্র তাদেরই সুযোগ দেওয়া হবে যারা 40% বা 40%-এর বেশি ডিসেবিলিটি, 40% বা 40% বেশি অক্ষম, কেবলমাত্র তারাই এখানে পিডি কোটার সুবিধা পাবে। এবং এখানে তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলা হয়েছে যে এখানে ইডাব্লিউএস এর যে সার্টিফিকেটগুলি হয়, সেই সার্টিফিকেটটা কেবলমাত্র 2025-26 ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ারের যে ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের থাকবে, তাদেরই ভ্যালিড ধরা হবে। যাদের এই 25-26-এর পূর্বের কোনো ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, সেগুলিকে এখানে ভ্যালিড ধরা হবে না। এবং এখানে আরো একটি বিষয়, যে এখানে যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, অর্থাৎ এসসি, এসটি, পিডি, ওবিসি বা ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরি সুবিধা কেবলমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলেরই এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তারাই কেবলমাত্র এই সমস্ত কোটার সুবিধা পাবে। যারা আদার স্টেটের এই সমস্ত কোটার স্টুডেন্ট হবে, তারা কিন্তু এই সমস্ত কোটার সুবিধা পাবে না, তাদের এখানে জেনারেল কোটাতে অ্যাডমিশন নেওয়া হবে। তবে যদি কোনো ক্যান্ডিডেট আদার স্টেটের স্টুডেন্ট হয়, কিন্তু পশ্চিমবঙ্গে যদি কমপক্ষে 10 বছর ধরে বসবাস করে, এবং পশ্চিমবঙ্গে 10 বছর ধরে বসবাস করার যদি উপযুক্ত ডোমিসিয়াল সার্টিফিকেট, বাসস্থান সার্টিফিকেট যদি থাকে, তাহলে তখন সে এই সমস্ত কোটার সুবিধা পাবে, নতুবা তাকে জেনারেল কোটাতে অ্যাডমিশন নেওয়া হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি ছাড়াও প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, যারাই এই যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি নেবে, তাদের জন্য দুটি অ্যান্টি র্যাগিং এফিডেভিট
কপি সাবমিট করতে হবে। তো এই অ্যান্টি র্যাগিং এফিডেভিট কপি তোমরা কিভাবে তৈরি করবে? তো দেখো তোমাদের এখানে নোটিশেই তোমাদের একটি সেকশন দেওয়া হয়েছে যে অ্যান্টি র্যাগিং এর সেকশন, এবং এখানে তোমরা পাবে অ্যান্টি র্যাগিং ডিক্লেরেশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে দেখবে তোমাদের সামনে এরকম একটি ফর্ম তোমরা পেয়ে যাবে। এখানে দুটি তোমাদের ফর্ম দেওয়া হয়েছে। একটি তোমাদের এখানে দেওয়া হয়েছে বাই দ্য স্টুডেন্ট, এবং আরেকটি তোমরা ফর্ম পেয়ে যাবে বাই দ্য প্যারেন্ট বা গার্জেন। তো এই দুটি ফর্মকে তোমাদের এখানে ডাউনলোড করে নিতে হবে। প্রথমে ডাউনলোড করার পর তোমাকে প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করার পর এখানে যে দেখো শূন্যস্থান দেওয়া হয়েছে, সেখানে কিছু বেসিক ইনফরমেশন তোমাদের এখানে ফিল করতে হবে। ফিল করার পর এগুলি তোমাদের এখানে ফিল করতে হবে, এবং যেখানে যার সিগনেচারের প্রয়োজন পড়বে, যেখানে তোমার স্টুডেন্টের সিগনেচার আছে সেখানে স্টুডেন্টের অর্থাৎ তোমার নিজের সিগনেচার করবে। যেখানে তোমার গার্জেনের বা প্যারেন্টের সিগনেচার আছে সেখানে তোমার গার্জেন বা প্যারেন্টের সিগনেচার করবে। এবং এই দুটি হচ্ছে তোমার এফিডেভিট ফর্ম, এবং এই দুটি তোমাকে কাউন্সিলিং এর দিনের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং সেদিন যদি তোমার ভর্তি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাকে এই ফর্মগুলিকে জমা করতে হবে। তো এখানে তোমরা এই ফর্মগুলি দুটি ফরম্যাটে পাবে। এখানে তোমাদের ইংলিশ ফরম্যাটেও আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বাংলা ফরম্যাটেও তোমাদের দেওয়া আছে। তো এখান থেকে তুমি যে ল্যাঙ্গুয়েজের ফর্মটা ফিল আপ করতে চাও সেটাকে তোমরা কেবলমাত্র প্রিন্ট আউট বার করবে, এবং সেটাকে তোমরা ফিল আপ করে তোমরা যেগুলি ইনফরমেশন ফিল করতে হবে ফিল করে সাইন করে এগুলিকে কাউন্সিলিং এর দিনে সঙ্গে করে নিয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাকে কাউন্সিলিং এর দিনে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে আর যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে তুমি যে কোর্সে ভর্তি নেবে সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো তোমাদের অ্যাডমিশন ফি কত আছে? তো তোমাদের যে নোটিফিকেশন গুলি দেওয়া হয়েছে সায়েন্সের জন্য, সায়েন্সের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনেরই কোনো এক জায়গায় তোমরা পেয়ে যাবে যে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে বা তার জন্য তোমাকে কত টাকা নিয়ে যেতে হবে। তো এই দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছে যে সায়েন্সের সমস্ত বিষয়ের ভর্তির জন্য তোমাদের অ্যাডমিশন ফি একই। সেটা কত? সেটা হচ্ছে তোমাদের 1860 টাকা মতো। তো এই টাকা তোমরা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে যে কোনো মোডের মাধ্যমে তোমরা এটাকে পেমেন্ট করতে পারো। আর আর্টসের বিষয়গুলির জন্য তোমাদের অ্যাডমিশন ফি কত আছে? তো আর্টসের বিষয়গুলির জন্য যে নোটিফিকেশন গুলি দেওয়া হবে সেই নোটিফিকেশনেও একই রকম ভাবে অ্যাডমিশন ফি কত আছে সেটা তোমাদের দেওয়া থাকবে। তো এখনো পর্যন্ত যেহেতু আর্টসের নোটিফিকেশন গুলি বের হয়নি তাই আমরা বলতে পারছি না, তবে একটা আগের বছরের অ্যাডমিশন ফি যেটা ছিল সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটা ছিল তোমাদের 1235 টাকা মতো ছিল আর্টসের আগের বছরের। এবছরের কত হবে সেটা তোমাদের এবছরের যখন মেরিট লিস্টটা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে, সেখানে যে টাকাটা মেনশন থাকবে সেই টাকাটা এবছরের জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বিভিন্ন বিষয়ের ক্লাস কবে থেকে শুরু হবে? তো এখানে তোমাদের যে সায়েন্সের যে সমস্ত বিষয়গুলি আছে সমস্ত বিষয়ের যে ক্লাস শুরু হবে তার একটি আনুমানিক ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 4 আগস্ট থেকে তোমাদের 4 আগস্ট থেকে তোমাদের এখানে সায়েন্সের বিষয়গুলি ক্লাস শুরু হয়ে যাবে। আর্টসের বিষয়গুলির জন্য ক্লাস কবে শুরু হবে? তো আর্টসের বিষয়গুলির জন্য আমরা বললাম যে এখনো পর্যন্ত তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়নি, মেরিট লিস্ট বেরোয়নি। যে ডেট আছে সেই ডেটে তোমাদের মেরিট লিস্ট বেরোলে তখন তোমরা জানতে পারবে যে আর্টসের বিষয়গুলির জন্য তোমাদের কবে থেকে ক্লাস শুরু করা হবে। এবার আমরা জেনে নেব যে কোন বিষয়ের জন্য কবে, কখন, কোথায় তোমাদের এই কাউন্সিলিং গুলি করানো হবে। তো তোমাদের যে অ্যাডমিশনের যে নোটিফিকেশন গুলি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে তোমাদের কোন বিষয়ের কবে, কোথায়, কখন কাউন্সিলিং হবে সেটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের সায়েন্সের বিষয়গুলির জন্য তোমাদের এখানে টেবিল করে তোমাদের কোন বিষয়ের কবে কাউন্সিলিং হবে, কোন বোর্ডের স্টুডেন্টদের কখন থেকে তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, রিপোর্টিং টাইম কি আছে, আদার বোর্ডের স্টুডেন্টদের জন্য কখন রিপোর্টিং টাইম আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য কখন রিপোর্টিং টাইম আছে, সমস্ত কিছু তোমাদের এখানে আলাদা আলাদা ভাবে বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদের আর্টসের বিষয়গুলির জন্য কি ডেট আছে? তো আর্টসের বিষয়গুলির জন্য যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে একই রকম ভাবে আর্টসের বিষয়গুলির জন্য তোমাদের এইরকম টাইম টেবিল দিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমরা আর্টসের বিষয়গুলিরও টাইম টেবিল পেয়ে যাবে। যদি এরকম যদি কোনো রকমের টাইম টেবিল না দেয় তাহলে তোমাদের যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হবে সেই মেরিট লিস্টের প্রথম 2-3 পাতায় কিছু গাইডলাইন দেওয়া থাকবে। সেই গাইডলাইনের কোনো এক জায়গায় তোমার ডেট, টাইম, ভেন্যু সমস্ত কিছু মেনশন করা থাকবে, সেখান থেকে তোমাকে সেটা ফলো করতে হবে। তোমাদের এই কাউন্সিলিং কোথায় করানো হবে? তো কাউন্সিলিং তোমাদের সায়েন্স বিষয়ের কাউন্সিলিং তোমাদের এখানে করানো হবে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হল আছে ইউজি আর্টস বিল্ডিং এ, সেখানে তোমাদের সায়েন্সের বিষয়গুলি কাউন্সিলিং করানো হবে। আর্টসের বিষয়গুলি কোথায় কাউন্সিলিং করানো হবে? তো তাদের যখন নোটিফিকেশন দেওয়া হবে সেখানে তোমাদের সেই কাউন্সিলিং এর সেন্টার মেনশন করা থাকবে, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। তো এখানে যে কাউন্সিলিং এর ডেট, টাইম দেওয়া হয়েছে এগুলি কেবলমাত্র যারা
পিডি ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং স্পোর্ট কোটার স্টুডেন্ট আছে, এই দুই প্রকারের কোটার স্টুডেন্টদের বাদে বাকি অন্যান্য কোটার স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং স্পোর্ট কোটাদের জন্য কবে ভর্তির ডেট আছে, কাউন্সিলিং এর ডেট আছে, তো তোমাদের এখানে প্রত্যেকটি বিষয়ের জন্য যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে, সেই মেরিট লিস্টে যদি তোমরা একেবারে নিচের দিকে যদি তোমরা চলে আসো, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে যে পিডি কোটার স্টুডেন্টদের জন্য কবে তোমাদের কাউন্সিলিং এর ডেট কি আছে, টাইম কি আছে এবং কোথায় তোমাদের কাউন্সিলিংটা করানো হবে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং স্পোর্ট কোটার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এখনো পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি, তাদের ডেট খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটটা এখন প্রতিনিয়তই তোমাকে এখানে ফলো করতে হবে। তো এখানে তোমাদের কিছু বহুল জিজ্ঞাসা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি হচ্ছে, প্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে তোমাদের এই যে বিভিন্ন বিষয়ের জন্য যে কাউন্সিলিং গুলি করানো হবে, সেই কাউন্সিলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কারা কারা এই কাউন্সিলিং এ যেতে পারবে। তো তোমাদের যে অ্যাডমিশনের যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশটা প্রথমে তোমরা চেক করবে। সেই নোটিশে যদি কোনো কিছু যদি মেনশন না করা থাকে যে কাদের যেতে হবে বা কাদের যেতে হবে না, এরকম কোনো কিছু যদি মেনশন না করা থাকে, বা তোমাদের যে আর্টসের বিষয়গুলির জন্য যে মেরিট লিস্টগুলি প্রকাশ করা হবে, সেই মেরিট লিস্টে যে প্রথম 2-3 পাতায় যে গাইডলাইনগুলি দেওয়া হবে, সেই গাইডলাইনে যদি কোনো কিছু যদি মেনশন না করা থাকে, তাহলে সেই মেরিট লিস্টে যতজন ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা সকলেই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। আর যদি কোনো কিছু র্যাঙ্ক যদি মেনশন করা থাকে, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জন্য যদি একটি নির্দিষ্ট র্যাঙ্ক যদি মেনশন করে দেওয়া হয়, তাহলে সেই র্যাঙ্কের মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা সেই কাউন্সিলিং এ যাবে। তবে যাদবপুর ইউনিভার্সিটির যে প্রথম যে কাউন্সিলিংটা করানো হয়, সেই কাউন্সিলিং এ কোনো প্রকার র্যাঙ্ক দেওয়া হয় না। সেই কাউন্সিলিং এ মেরিট লিস্টে যতজন ক্যান্ডিডেটদের নাম থাকে সকল ক্যান্ডিডেটকেই কাউন্সিলিং এর জন্য ডাকা হয়। তাই প্রথম কাউন্সিলিং এ তোমরা সকল ক্যান্ডিডেটই তোমাদের নির্দিষ্ট বিষয়ের জন্য যে মেরিট লিস্টগুলো প্রকাশ করা হয়েছে, সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম আছে তারা সকলেই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তারপর তোমাদের দ্বিতীয় যেটি বহুল জিজ্ঞাসা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে যে কোনো একটি বিষয়ে যতগুলি সিট সংখ্যা আছে, সেই সিট সংখ্যা থেকে তোমাদের র্যাঙ্ক একটু পেছনের দিকে আছে, তো তোমাদের কি এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করা কি ঠিক হবে? যদি তোমরা এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করো, তাহলে কি তোমরা চান্স পাবে কি পাবে না, এরকম তোমরা অনেক প্রশ্ন করো। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে কোনো কাউন্সিলিং তোমরা অংশগ্রহণ করবে কি করবে না, সেটা সম্পূর্ণটাই তোমাদের পার্সোনাল ব্যাপার। তবে এখানে কাউন্সিলিং যে যে পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ করা হয়, যে যে ফ্যাক্টরগুলি কাউন্সিলিং এর সময় কাজ করে, সেগুলি তোমাদের জানিয়ে রাখি। তো প্রথমেই জানিয়ে রাখি যে কোনো একটি বিষয়ে যতগুলি সিট সংখ্যা আছে, ঠিক তত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা কেবলমাত্র ভর্তির সুযোগ পাবে, তার পরবর্তী র্যাঙ্কের স্টুডেন্টরা ভর্তির সুযোগ পাবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ দেখা গেছে যে কাউন্সিলিং এর সময় অনেক স্টুডেন্ট সেখানে কাউন্সিলিং এ যায় না, বিভিন্ন কারণবশত তারা সেখানে সেই কাউন্সিলিং এ উপস্থিত থাকে না। এর ফলে তার পরবর্তী র্যাঙ্কের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে তখন সেই ফাঁকা সিটে ভর্তি নিয়ে নেওয়া হয়। এবং এমনও দেখা গেছে যে অনেক স্টুডেন্ট একাধিক বিষয়ের জন্য অ্যাপ্লাই করে থাকে, অর্থাৎ 2-3টি বিষয়ের জন্য অ্যাপ্লাই করে রাখে, কিন্তু তারা কেবলমাত্র যে কোনো একটি বিষয়ে ভর্তি নিতে পারে। এর ফলেও অনেক ফাঁকা সিটের তৈরি হয়। তখন তোমাদের পরবর্তী র্যাঙ্কের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে তখন সেই ফাঁকা সিটগুলিতে ভর্তি নিয়ে নেওয়া হয়। এবং তৃতীয় যে ফ্যাক্টরটা, প্রধান ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে প্রথম কাউন্সিলিং এর দিনে সিট সংখ্যা ভর্তি নিয়ে নেওয়ার পরেও দেখা গেছে যে অনেক সময় সেই সিট সংখ্যা ফাঁকা হয়ে যায়। বিভিন্ন কারণবশত ফাঁকা হতে পারে, ইউনিভার্সিটি থেকে কোনো স্টুডেন্টদের অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারে, বিভিন্ন কারণবশত তার ডকুমেন্টের ভুল থাকার কারণে বা ফ্রড করার কারণে তাদের অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেওয়া হয়, বা স্টুডেন্ট নিজে থেকেই তার অ্যাডমিশনকে ক্যান্সেল করে অন্য কোথাও অ্যাডমিশন নেওয়ার কারণে, বা বিভিন্ন আর্থিক কারণে, বিভিন্ন কারণবশত তারা তাদের অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেয়। এর ফলে আবার ফাঁকা সিটে তৈরি হয়, এবং সেই ফাঁকা সিটগুলিকে ভর্তি করার জন্য পরবর্তী র্যাঙ্কের স্টুডেন্টদের তখন তোমাদের এখানে সুযোগ দেওয়া হয়। তবে এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া এখানে ফলো করা হয়, যে এখানে যদি ভর্তি নেওয়ার পর যদি কখনো যদি ফাঁকা সিটের তৈরি হয়, তাহলে কেবলমাত্র তাদেরই সুযোগ দেওয়া হয় যারা কেবলমাত্র প্রথম কাউন্সিলিং এর দিনে অংশগ্রহণ করেছিল, তাদের থেকেই এখানে ভর্তির সুযোগ দেওয়া হবে। প্রথম কাউন্সিলিং এ যারা অংশগ্রহণ করেনি, ভবিষ্যতে যদি ফাঁকা সিট তৈরি হয়, তাহলে তাদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরো প্রথম কাউন্সিলিং এর দিনে কোনো একটি বিষয়ের 80 র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টদের ভর্তি নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে তোমাদের 81 র্যাঙ্ক, 82 র্যাঙ্ক, 83 র্যাঙ্ক সেদিন কাউন্সিলিং এ উপস্থিত ছিল না, কিন্তু তোমাদের যে 84 র্যাঙ্ক যে স্টুডেন্ট সেই কাউন্সিলিং এ উপস্থিত ছিল। তারপর ধরো 85 র্যাঙ্কের স্টুডেন্ট উপস্থিত ছিল না, ধরো 86 র্যাঙ্কের স্টুডেন্ট সেই কাউন্সিলিং এ উপস্থিত ছিল, এরকম ভাবে কিছু ছিল কিছু ছিল না। কিন্তু পরবর্তী সময় যখন ফাঁকা সিট তৈরি হলো, ধরো দুটো ফাঁকা সিট তৈরি হলো, তখন তোমাকে কোন স্টুডেন্টদের চান্স দেওয়া হবে? তখন কিন্তু 81-82 স্টুডেন্টকে চান্স দেওয়া হবে না, চান্স দেওয়া হবে যারা সেদিন কাউন্সিলিং এ উপস্থিত ছিল। অর্থাৎ তোমার 83 র্যাঙ্কের স্টুডেন্ট উপস্থিত ছিল, তাকে 83 কে চান্স দেওয়া হবে, আর 85 র্যাঙ্কের স্টুডেন্ট উপস্থিত ছিল, তাই 85 র্যাঙ্কের স্টুডেন্টকে চান্স দেওয়া হবে। তাই তোমরা যদি ভর্তি হতে একান্ত যদি ইচ্ছুক থাকো, তাহলে আমরা বলবো যে প্রথম কাউন্সিলিংটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো। যারা যারা প্রথম কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে, ভবিষ্যতে যদি ফাঁকা সিট তৈরি হয়, তাহলে তোমাকে সেই যারা প্রথম কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিল তাদের থেকেই সুযোগ দেওয়া হবে। যারা প্রথম কাউন্সিলিং অংশগ্রহণ করবে না, ফাঁকা সিট তৈরি হলে তাদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, তাদের র্যাঙ্ক আগে থাকলেও তাদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। তাই তোমরা পারলে প্রথম কাউন্সিলিংটা অবশ্যই অ্যাটেন্ড করো। এবার
এবার আমরা জেনে নেবো যে তোমরা যদি হোস্টেলে যদি ভর্তি নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে। তো হোস্টেলে ভর্তি হওয়ার জন্য তোমাকে হোস্টেলের জন্য আবেদন করতে হবে। তো তোমাকে কিভাবে আবেদন করতে হবে, তো হোস্টেলের জন্য তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের ভর্তির জন্য যে নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনেই তোমরা একটি হোস্টেলের সেকশন পেয়ে যাবে, এবং সেই হোস্টেলের সেকশনে তোমরা পেয়ে যাবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে পাবে ক্লিক হেয়ার ফর হোস্টেল ফর্ম, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের সামনে এরকম একটি হোস্টেলের ফর্ম পেয়ে যাবে। এই ফর্মটাকে তোমাদের প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে, এবং প্রিন্ট আউট বার করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করার পর এর সঙ্গে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের অ্যাড করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে, তো দেখো তোমাদের এখানে কিছু বলে দেওয়া হয়েছে ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্ট তোমাদের এই হোস্টেল অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং অ্যাটাচ করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। কোথায় জমা করতে হবে, জমা তোমাকে করতে হবে যাদবপুর ইউনিভার্সিটির যে ডিন অফ স্টুডেন্টের যে অফিস আছে সেই অফিসে তোমাকে এই হোস্টেলের ফর্মটাকে জমা করতে হবে। এবং সেখানে জমা করার পর সেই হোস্টেলের যে সিলেকশন প্রসিডিউর আছে, যে পদ্ধতির মাধ্যমে তারা যে নির্বাচন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা ফলো করবে, এবং ফলো করার পর যদি তোমরা হোস্টেলের জন্য যদি সিলেক্ট হও তখন তোমার যে হোস্টেলের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে পেমেন্ট করে তোমাকে সেখানে ভর্তি নিতে হবে। তো তোমাদের এখানে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাডমিশন ফি কি আছে, পদ্ধতি কি আছে, সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি হোস্টেল রিলেটেড ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আমরা কমেন্টে দিয়ে দেবো। তো তোমরা এই আবেদনটা কবে করবে, তো তোমাদের দেখো নোটিশে এখানে বলা হয়েছে যে তোমাদের যেদিন কাউন্সিলিং এর ডেট আছে, অর্থাৎ তোমাদের যে বিষয়ের জন্য যেদিন কাউন্সিলিং এর ডেট আছে সেই দিনই তোমরা এই হোস্টেলের ফর্মটাকে রেডি করে নিয়ে যাবে। এবং সেই কাউন্সিলিং এর দিনে যদি তুমি ভর্তির জন্য যদি সিলেক্ট হয়ে যাও, অর্থাৎ সেই দিনই যদি তোমার সেই বিষয়ে যদি অ্যাডমিশন হয়ে যায়, তাহলে তারপর অ্যাডমিশন নেওয়ার পর তোমার যে হোস্টেল ফর্মটা থাকবে সেই হোস্টেল ফর্মটা তোমাকে ডিন অফ স্টুডেন্টের অফিসে জমা করে চলে আসতে হবে। অথবা তোমার অ্যাডমিশন নেওয়ার পরবর্তী অন্য কোনো সময়ও তুমি সেই ইউনিভার্সিটিতে গিয়ে তুমি এই ফর্মটা জমা করতে পারো। তো তোমার যখন সুবিধা হবে সেটা তুমি জমা করতে পারো। তবে নোটিশ হিসাবে বলা হয়েছে যে যেদিন তোমার কাউন্সিলিং এর ডেট থাকবে সেদিন যদি তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায় তাহলে সেই দিনই তুমি তোমার এই হোস্টেলের ফর্মটাকে জমা করে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।